বেশি থাকে, কিন্তু আমাদের রাজকন্যা যত বড় হচ্ছে ততই যেন তার মায়া আরো বেড়েই যাচ্ছে। এজন্যই বুঝি মেয়ের একটা আদরও ফেলতে পারো না। শুধু কি আমি ফেলতে পারি না, তুমিও তো পারো না। আর এই রাজ্যের কেউ পারবে বলে মনেও হয় না। মা, বাবা, কোথায় তোমরা? এই তো মা, আমরা আমাদের ঘরে। বলো তোমার কি লাগবে? বাবা, আমি আজ বিকেলে সৈন্যদের সাথে জঙ্গলে বাঘ শিকার করতে যেতে চাই। তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও। তুমি রাজকন্যা হয়ে এত ঝুঁকিপূর্ণ কাজ কেন করতে চাইছো? তোমার জামা কাপড়, শাড়ি গহনা যা লাগে বলো আমাকে, সব এনে দিব। তবুও ওখানে যেতে চেও না? না, আমি যাবই। তুমি হ্যাঁ না বলার আগ পর্যন্ত আমি তোমার সামনে থেকে সরবো না। আরে আরে, দেখো কারবার, কেমন গাল ফুলিয়ে বসে পড়লো। তুমি নিজেই ওকে নিয়ে যাও, ওর ইচ্ছাটাও পূরণ হবে আর তুমিও ওকে নিরাপদে রাখতে পারবে। কিন্তু আমাকে তো জরুরি কাজে আজই রাজ্যের বাইরে যেতে হবে। আমি কিভাবে সেদিকে নিয়ে যাব? আমি বলছি তো সাবধানে থাকবো। তাছাড়া তোমার বিশ্বস্ত সেনাপতিকেও আমার সাথে নেব। ও আমাকে দেখে রাখবে। তুমি আর না বলো না। আচ্ছা, ঠিক আছে, যাও, তোমাকে অনুমতি দিলাম। ধন্যবাদ বাবা। বাধ্য হলে তো মেয়ের জিদের কাছে হার মানতে। কি যে একটা মেয়ে হয়েছে আমাদের, মেয়েদের কোনো কাজে ওর মন নেই, শুধু ছেলেদের মতো দুঃসাহসী কাজে আগ্রহ ওর। ওকে নিয়ে কি করব? খারাপ কি? আমার মেয়ে আমার মতোই সাহসী হয়েছে। ওর যখন এসব বিষয়ে আগ্রহ দেখি তখন মনে হয় ও আমার ছেলে মেয়ে দুটোই। তা না হয় বুঝলাম, কিন্তু এই উড়নচণ্ডী স্বভাবের মেয়েকে বিয়ে দেব কিভাবে? ও নিয়ে তুমি চিন্তা করো না। আমি যদি এখনই সব রাজ্যে আমার মেয়ের জন্য পাত্র দেখার খবর পাঠাই, দেখবে আমাদের মায়াবী রাজকন্যাকে বিয়ে করার জন্য কয়েকশো রাজপুত্র আমাদের রাজপ্রাসাদের সামনে অপেক্ষা করছে। ঠিক বলেছ, আমাদের মেয়ে তো রূপে গুণে কোনো অংশে কম নয়। রাজকন্যা তার বাবার অনুমতিতে কিছু লোকজন আর সেনাপতিকে নিয়ে জঙ্গলে চলে গেল বাঘ শিকার করতে। ওই তো বাঘ। না রাজকন্যা, একটা হলুদ পাতা পড়েছে গাছ থেকে, বাঘ না ওটা। আর কতক্ষণ অপেক্ষা করব? ভেবেছিলাম আজ একটা বাঘ মেরে নিয়ে বাবাকে দেখাবো, কিন্তু একটা বাঘেরও দেখা পাচ্ছি না। রাজকন্যা, ওই যে গাছের আড়ালে বাঘের মতো কিছু একটা নড়লো মনে হলো। সত্যি বলছেন? আপনারা তাহলে পেছান, কোনো শব্দ করবেন না। আমি একাই এগিয়ে যাচ্ছি বাঘটাকে শিকার করতে। একা যাওয়া আপনার জন্য ঠিক হবে না রাজকন্যা, আমিও যাচ্ছি আপনার সাথে। না, আপনি এখানেই অপেক্ষা করুন, কাউকে যেন আমার পিছে আসতে না দেখি। রাজকুমারী তীর হাতে এগিয়ে গিয়ে বাঘটাকে আশেপাশে খুঁজতে থাকলো। হঠাৎ করে বাঘটা তার উপর লাফিয়ে আক্রমণ করে বসলো। আমাদের রাজকন্যাকে বাঘে আক্রমণ করেছে। এখন ওই বাঘটাকে মারছি। দাঁড়াও, আগেই না। রাজকন্যা তার জীবন বাঁচানোর জন্য বাঘটার সাথে লড়াই করছে। তোমরা সাবধানে তীর ছোড়ো, যেন রাজকুমারীর গায়ে ভুলেও একটা তীর না লাগে। এই বাঘটা তো আমার গায়ের উপর থেকে সরছেই না। আর জীবন নিয়ে বেঁচে বাড়ি ফিরতে পারলে আর কখনো মা বাবার অবাধ্য হব না। ইস, রাজকুমারীর কারণে একটা তীরও আমি বা আমার সৈন্যরা কেউ ঠিক মতো লাগাতে পারছি না। কি যে করবো এখন? আমার গায়ে তীর লাগলে লাগুক, তোমরা আগে বাঘটাকে মারো। এই বাঘটাকে যেভাবেই হোক মারতে হবে তোমাদের। কিন্তু রাজকন্যা, ওই ছেলেটাকে দৌড়ে রাজকন্যার কাছে ছুটে যাচ্ছে। ছেলেটার কি অনেক সাহস, নাকি বাঘটাকে চোখেই দেখেনি? এই ছেলে, ওখানে একটা ভয়ানক বাঘ আছে, ওদিকে যেও না। জি, দেখেছি, সেই জন্য তো এখানে ছুটে এলাম রাজকন্যাকে বাঁচাবো বলে। সেনাপতি, দেখুন ওই ছেলেটা কিভাবে খালি হাতে বাঘটার গলা চেপে ধরেছে। ছেলেটার কি ভয় ডর বলতে কিছু নেই? করছো কি তুমি? বাঘটা তোমাকে কামড়ে দেবে তো। এই বাঘের সাহস হবে না আমাকে কামড়ানো। এখনই এই বাঘটাকে উচিত শিক্ষা দিচ্ছি আপনাকে আক্রমণ করার জন্য। বাঘটাকে এক হাতে তুলে ফেললো ওই ছেলেটা, এত শক্ত ওই ছেলে। এখন আমার বাঘটার কাছে তেলপাতারি খুশিও দিচ্ছে ওই ছেলেটা। আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? রাজকন্যাকে ওই বাঘটার কাছ থেকে দূরে সরিয়ে আনো।
জি সেনাপতি। বাঘ ওই ছেলেটার হাতে ঘুষি খেয়ে ছিটকে ধরে পড়ে গেছে। আরে বাঘটা পালিয়ে যাচ্ছে তো। আমার তীরটা ওখানে পড়ে আছে, কেউ ওটা তুলে আমার হাতে দাও, আমি এখনই বাঘটাকে মারছি। থাক রাজকন্যা, আপনাকে আর কষ্ট করে ওই বাঘটাকে মারতে হবে না। ওই বাঘটাকে আমি যা শিক্ষা দিয়েছি আজ, বলেও আর এদিকে আসবে না। আপনাকে ধন্যবাদ। আমার এখনো বিশ্বাস হচ্ছে না এদের হাতে আমার বাবা আমাকে ছেড়েছিল। একজন মানুষও এগিয়ে আসেনি আমাকে সাহায্য করতে। সেনাপতি, আপনার কাছে আমি এমনটা আশা করিনি। রাজকন্যা, বাঘটা বেশ বড় সড়ো ছিল, আর আমরা বাঘটার দিকে তীর ছুঁড়েছিলাম, কিন্তু আপনার কারণে বাঘের গায়ে তীর লাগাতে পারিনি। হয়েছে, আমি আর কোনো বাহানা শুনতে চাই না। তোমরা চাইলে সবাই মিলে এই অচেনা ছেলেটার মতো একটু সাহসও দেখাতে পারতে, কিন্তু ভয়ে তাও করনি। এখন বাদ দাও ওসব কথা, আমি বাড়ি যাব। রাজকন্যা, আপনি ওদের উপর রাগ করবেন না। হঠাৎ আমার পরিস্থিতিতে পড়ে ওরা ভয় পেয়ে গিয়েছিল, ঠিক মতো সামলে উঠতে পারিনি। আমি এই জঙ্গলেই বড় হয়েছি, তাই এমন পরিস্থিতি সহজেই সামাল দিতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছি। নাম কি তোমার? আমার নাম মীর। আপনার যে কোনো প্রয়োজনে আমাকে শুধু একটা ডাক দিবেন, আমি দৌড়ে আপনার কাছে চলে আসব। ঠিক আছে মীর, আজ তাহলে আসি। কি বললে? আমার মেয়ের সাথে এত কিছু হয়ে যাওয়ার পরও তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলে? তোমাদের সবার পর থেকে এখনই যে বাদ দেয়নি, তাই তোমাদের কপাল। আর যে ছেলেটার জন্য আমার মেয়ের জীবন রক্ষা পেয়েছে, তাকে কালই আমার সামনে এনে হাজির করো। জি মহারাজ। পরের দিন মীর রাজপ্রাসাদে হাজির হলো। কথাবার্তা শেষে মীরকে রাজকুমারীর দেহরক্ষী হিসেবে নিযুক্ত করলেন রাজামশাই। আস্তে আস্তে রাজকুমারী মীরকে ভালোবেসে ফেললো। না, আমি এই সম্পর্ক কখনোই মেনে নেব না। তুমি এই সম্পর্ক মেনে না নিলে আমি মীরের হাত ধরে এখনই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাব। মীর, চলো আমার সাথে। আমাদের মেয়ে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, তুমি কিছু একটা করো। মীর তো ছেলে হিসেবে খারাপ না। আমার মেয়ে রাজকন্যা হয়ে এমন সাধারণ একটা ছেলেকে বিয়ে করবে? বাবা হিসেবে আমি এটা মেনে নিতে পারি না। কিন্তু তোমার মেয়েকে আজীবন তোমার কাছ থেকে দূরে সরে যেতে দেখতে পারবে? এখনো সময় আছে, পরে পস্তাতে না চাইলে তোমার মেয়েকে এখনই আটকাও। আমরা দুজনে জানি তোমার মেয়েকে তোমার থেকে দূরে থাকতে দেখে তুমি নিজেও ভালো থাকবে না। ঠিক বলেছো। স্মৃতি, যাস না মা, এদিকে আয়। আজ পর্যন্ত কখনো এমন হয়েছে যে আমি তোর আবদার রাখিনি? আমি রাজি, কালই তোদের দুজনকে ধুমধাম করে বিয়ে দেব। সেনাপতি, ওদের বিয়ের সব আয়োজন করো, পুরো রাজ্যকে দাওয়াত দাও। জি মহারাজ, আমি সব ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন। যে পেট ভরে খেলাম, এখন আর নড়তেই পারছি না। কিন্তু মহারাজ আমাদের এত সুন্দরী আর গুণবতী রাজকুমারীকে এই সাধারণ ছেলের সাথে বিয়ে দিলেন কেন? আমি শুনেছিলাম এই ছেলে নাকি ভালো না, অনেক ফন্দি করে আমাদের রাজকুমারীকে পটিয়েছে। খাওয়া দাওয়া শেষ হলে আপনারা এখন আসতে পারেন। শুনে ফেললো নাকি? এই চল চল। বিয়ের পর বেশ কিছুদিন কেটে গেল, সব ঠিকঠাকই চলছিল। রাজকন্যা গর্ভবতী হলো। সেই খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়লে সবাই খুশিতে মেতে উঠল। একদিন মীর প্রতি রাতে একা একা বাইরে কোথায় যায়? ওর কোনো সমস্যা হয়নি তো? আজ আমিও ওর পিছু পিছু যাব। এসেছিস? এই নে সোনার মোহর। এই রাজপ্রাসাদ দখল করার জন্য আরো লোক লাগবে আমার। এই কটা মোহরে হবে না, আরো লাগবে। সেই শুরু থেকে তোকে দিয়েই তো সব কাজ করাচ্ছি। আজ যতগুলো মোহর কোষাগার থেকে চুরি করতে পেরেছি, তার সবটুকু তোকে দিচ্ছি। রাজকন্যাকে যে বাঘ থেকে উদ্ধার করেছিলাম, সেই বাঘটাকে আনার জন্য তোকে কতগুলো মোহর দিয়েছি ভুলে গেছিস? এবার তো একটু ছাড় দে অন্তত। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে লোক পাঠিয়ে দেব।
ঠিক আছে, তুই এখন যা, তাহলে সাবধানে যাস, কেউ যেন না দেখে। কিসের শব্দ হলো? এ কি স্মৃতি, তুমি এখানে? আমি সব শুনে ফেলেছি। তার মানে এতদিন তুমি যা করেছো সব অভিনয় ছিল? আমি এখনই বাবাকে সব সত্যি বলবো। খবরদার, তোর বাবাকে কিছু বলবি তো তোর বাচ্চাকে আমি এই পৃথিবীর মুখ দেখতে দিব না। আমার বাচ্চা মানে? এসব কি বলছো তুমি? ও তো আমাদের দুজনেরই সন্তান। এত কিছু বুঝি না আমি। এই রাজপ্রাসাদ দখল করে লুট করাই ছিল আমার আসল পরিকল্পনা। এখন তুই সিদ্ধান্ত নে, কাকে বাঁচাবি, তোর বাবা নাকি তোর বাচ্চাকে? আমি ঘুমোতে গেলাম, অনেক ঘুম পেয়েছে আমার। সেদিনের পর থেকে রাজকন্যা প্রতি রাতে বারান্দায় বসে গান গাইতো আর চোখের জল ফেলতো। প্রতিদিন সে গান শুনতে আসতো এক পরী। একদিন আমি তোমার এই বেদনা ভরা গান প্রতিদিন শুনতে পাই। এই রাজ্যের রাজকন্যা তুমি। যেমন মায়াবী তোমার চেহারা, তেমন মায়াবী তোমার কণ্ঠ। তবুও কিসের তো দুঃখ তোমার? ঠিক আছে, শোনো তবে। এ তো বেশ খারাপ হয়েছে তোমাদের সাথে। এখন কি করবে? আমি সিদ্ধান্ত নিয়েছি কাল সকালে বাবাকে সব বলে দেব। তুমি আমাকে কথা দাও, আমার যা হওয়ার হোক তুমি আমার বাচ্চাকে বাঁচাবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। বাবা, তোমাকে আমার কিছু বলার ছিল। সিথি, তুমি তোমার বাবাকে উল্টাপাল্টা কিছু বলার আগে তার ফল কি হতে পারে ভেবে নিও। সিথি মীরের কথায় গুরুত্ব না দিয়ে তার বাবাকে সব বলে দিল। মীর রাগান্বিত হয়ে সিথিকে জোরে ধাক্কা দিল। স্মৃতি, আমি রাজকন্যাকে তার ঘরে নিয়ে যাচ্ছি। দেখে ওদের দুজনকে সুস্থ করে তুলতে পারি কিনা। এই বিশ্বাসঘাতক এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? ওকে শুলে চড়িয়ে দাও, আর ওর ভাড়া করা লোককে খুঁজে বের করো। বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আমি দুঃখিত, আমি শুধু রাজকন্যার মেয়েকে বাঁচাতে পেরেছি। না, আমার আদরের মেয়েটাকে এভাবে হারালাম আমি। সব দোষ ওই ছেলের। আমাদের মায়াবী মেয়েটাকে শেষমেশ মেরেই ফেললো। মার সাথে তাহলে এই ঘটনা ঘটেছিল? হ্যাঁ, তোমার মা যেমন মায়াবী ছিল ঠিক তেমন সাহসীও ছিল। তুমি তোমার মায়ের মতো হয়েছো। তোমাকে পেয়ে আমি সত্যিই ভাগ্যবান।